স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। রাষ্ট্রের ছত্রছায়ায় তারা যে লোনগুলো নিয়েছেন, যে কোনো মূল্যে এই লোকগুলোকে দেশে ফেরত এনে যেখানে পালিয়ে যাক, প্রতিটা খেলাপি লোন ফেরত আনতে হবে, সেটা যত কঠিন কাজ হোক। এখানে নিয়মের যে ব্যত্যয় হয়েছে, এখানে রাজনৈতিক যে চাপের কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, কার্যকারণ কি, কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ব্যাংক থেকে বিপুল ঋণ নেওয়া প্রভাবশালীদের দেশ ছেড়ে পালানোর ঘটনায় খেলাপির চাপ আরও বাড়ার শঙ্কা। আর্থিক খাত সংস্কারে নীতি আপোসকারীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি পাচার অর্থ পুনরুদ্ধারের তাগিদ অর্থনীতিবিদদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের কাঠগড়ায় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর। এদিকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক ডেপুটি স্পিকার টুকু ও ছাত্রলীগের সৈকত গ্রেফতার। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই আর্থিক খাত সংস্কারের প্রসঙ্গ। ব্যাংক খাতের খেলাপি ঋণ, মূলধন ও আমানতের বেশিরভাগ তথ্যেই অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া প্রভাবশালীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় খেলাপির চাপ আরও বাড়তে পারে এমন শঙ্কাও রয়েছে। অনিশ্চয়তা দেখা দিচ্ছে প্রভাবশালী কোম্পানিগুলোকে দেয়া বাংলাদেশ ব্যাংকের ডলার পুনরুদ্ধারেও। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে সংস্কারের প্রাথমিক ভিত্তি হতে হবে নীতি আপোসকারীদের জবাবদিহিতার আওতায় আনা এবং খেলাপি ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার। সেলিয়া সুলতানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2009 সাল থেকে 15টি ব্যাংক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেখা হয়নি এত ব্যাংকের প্রয়োজনীয়তা ও সক্ষমতা। গত 3 মেয়াদকালেও ব্যাংক কোম্পানিতে সংশোধন এনে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বারবার আনা হয়েছে পরিবর্তন। এখন কোনোটির অবস্থা এতই নাজুক যে জামানত ছাড়া ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে টিকিয়ে রাখছে বাংলাদেশ ব্যাংক। 2009 থেকে 2017 সাল পর্যন্ত ব্যাংক পুনর্ভরণ করার তথ্য মিললেও এর পরের তথ্য নেই বাজেট পর্যালোচনায়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মালিকপক্ষের যোগসাজশে গ্লোরেনস্টার ও টপ 10 ট্রেডিং স্টার নামে দুটি বেনামি প্রতিষ্ঠানের প্রায় 890 কোটি টাকা আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। এভাবে 15 বছরে এবি ব্যাংকের অফশোর সার্ভিস থেকে 236 কোটি টাকা পাচার, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা ও জনতা ব্যাংকের 10,000 কোটি টাকা বেআইনি ঋণ, ভুয়া কোম্পানির নামে বেসিক ব্যাংকের 4,500 কোটি টাকা লুট, এই সব জালিয়াতি হয়েছে নিয়ম লঙ্ঘন করে অথবা বিশেষ বিবেচনায়। এমন জায়গায় গেছে গত 15 বছরে যে প্রত্যেকটা ব্যাংক দস্যুর মতো কিনে ফেলা হয়েছে, কু হয়েছে। ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। আমি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিরেক্টর ছিলাম, 6 মাসের মাথায় এই দুরবস্থা থেকে আমি রিজাইন করেছি। হ্যাঁ, কারণ আমি দেখেছি কিভাবে এই দুর্বৃত্তায়নগুলো ব্যাংকের ভিতরে হচ্ছে। 6 মাসের মাথায় ছেড়ে দিয়েছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে 20 গ্রাহক বা প্রতিষ্ঠানকে দেয়া 7 কোটি ডলারও ফেরত পাওয়া এখন অনিশ্চিত, এমন সূত্র কেন্দ্রীয় ব্যাংকের। 2008 থেকে 2023 সাল পর্যন্ত ব্যাংক খাতের 24টি জালিয়াতির অর্থের পরিমাণ 92,261 কোটি টাকা বলছে সিপিডি। এমন বেনামি ঋণ, প্রকৃত ঋণ খেলাপির সংখ্যা, অর্থপাচারের কোনো তথ্যই পরিষ্কার নয়। এরকম অস্বচ্ছ তথ্য নিয়েই শুরু হতে যাচ্ছে ব্যাংক সংস্কার। অর্থনীতিবিদরা বলছেন, পদত্যাগ করলেও জবাবদিহিতার আওতায় আনা হোক ব্যাংক পরিচালনার ব্যক্তিদের। এখানে নিয়মের যে ব্যত্যয় হয়েছে, এখানে রাজনৈতিক যে চাপের কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, এখানে যে ব্যাংকিং অ্যাক্টের বিরুদ্ধে যেসব নীতিমালা করা হয়েছে, এগুলোকে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করে এগুলোর কার্যকারণ কি, কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমার মনে হয় যে এটা যদি আমরা না করতে পারি তাহলে কেবলমাত্র এখন বিভিন্ন স্টেপ গ্রহণ করে সামনের দিকে কিভাবে যাব সেটা করা যাবে না এবং সেটাকে স্থায়ীও করা যাবে না। রাষ্ট্রের ছত্রছায়ায় তারা যে লোনগুলো নিয়েছেন,
যে কোনো মূল্যে এই লোকগুলোকে দেশে ফেরত এনে যেখানে পালিয়ে যাক, এক্সট্রাডিশন ট্রিটি যার যার সাথে আছে সেখান থেকে তাদেরকে ফেরত এনে প্রতিটা খেলাপি লোন ফেরত আনতে হবে, সেটা যত কঠিন কাজ হোক। এবং প্রতি খেলাপি লোন যদি আমরা ফেরত আনতে না পারি, এদের ব্যবসা বাণিজ্য যা আছে এইগুলোকে ডিসম্যান্টেল করে এই টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। 2009 সালে খেলাপি 22,000 কোটি টাকা থাকলেও খেলাপি ঋণ এখন 4.5 লাখ কোটি টাকার বেশি। কোনো ব্যাংকের দেয়া ঋণ এখন আমানতের হারের সীমানা ছাড়িয়েছে। ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও, এইটা যে একটা অনুধাবন, এই অনুধাবনটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই অষ্টে পৃষ্ঠে নিয়মের শৃঙ্খলে আমরা আর্থিক খাতকে বেঁধে রাখি না কেন, এটা কাজে দিবে না। আমরা অতীতেও দেখেছি এবং আমরা দেখেছি যে নিয়ম কানুন কিন্তু অনেক ভালো ভালো আছে, কিন্তু যখন নাকি বিভিন্ন ধরনের প্রেশার আসে, বিভিন্ন গোষ্ঠী যারা শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, তারা যখন এগুলোকে ব্যত্যয় করতে চেয়েছে তখন কিন্তু ব্যাংকের পক্ষে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে সেটাকে উইথস্ট্যান্ড করে চাইলেও পারা যায়নি। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকগুলো একই ব্যক্তিকে অধিক ঋণ দেওয়ার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বল ব্যাংক বন্ধ করা হলে আমানতকারীরা যেন তাদের অর্থ ফেরত পায় তা নিশ্চিত করতে সেফ এক্সিট পলিসিও থাকতে হবে জনকল্যাণে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এই সময় তাদের বিচার চেয়ে আদালত চত্বরে মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিস্তারিত আর জানাচ্ছেন রাব্বি হোসেন। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে যখন আদালতে তোলা হয় তখন আদালত প্রাঙ্গণ স্লোগানে উত্তাল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত 16 জুলাই নিউ মার্কেট এলাকার পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন নিউ মার্কেট থানায়। এই হত্যায় মদতদাতা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেফতারকৃত দুজনকে বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত 10 দিনের রিমান্ডের আদেশ দেন। আসামির পক্ষে এ সময় আদালতে কোনো আইনজীবী উপস্থিত হননি। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে দেখা যায় আইনজীবীদের উচ্ছ্বাস। তারা জানান প্রাথমিকভাবে তারা খুশি হলেও প্রকৃত বিচার কার্য সম্পন্ন হলেই সন্তুষ্ট হবেন তারা। আপাতত সন্তুষ্ট। এই রায়ের আদেশ এবং সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। শুনানি শেষে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দুজনকে পুনরায় নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্রে বুধবার রাতে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানার অধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পল্টন থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার রাতে গ্রেফতার করা হয়। গেল 19 জুলাই পল্টনে গুলি লেগে রিকশা চালকের মৃত্যুতে
রিকশা চালক কামাল উদ্দিন নিহত হন। এই ঘটনায় তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা দায়ের করেন। সেই মামলাতেই পলক, টুকু ও ছাত্রলীগের সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখনও অর্ধশত মানুষ কাতরাচ্ছেন চট্টগ্রামের হাসপাতালগুলোতে। রক্তক্ষয়ী সেই আন্দোলন সফল হলেও আহতদের শারীরিক যন্ত্রণা সহজে পিছু ছাড়া নয়। নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা এড়াতে পারছেন না কেউ কেউ। তবুও তাদের কণ্ঠে দেশের কথা, চোখে সুখী, সমৃদ্ধ, নিপীড়ন মুক্ত নিরাপদ বাংলাদেশের খোয়াব, যেখানে নিরাপত্তা থাকবে তাদেরও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। টাকার অভাবে এসএসসি পাশ করার পর পড়ালেখার সৌভাগ্য হয়নি তানভীরুল ইসলামের। কাজ খুঁজছিলেন 24 বছর বয়সী এই তরুণ। আগস্টের উত্তাল আন্দোলনে জাতীয় পতাকা হাতে যোগ দেন মিছিলে। এ সময় গুলি এসে বুকে লাগে। ভাগ্যগুণে প্রাণে বাঁচলেও যন্ত্রণায় ছটফট করছেন হাসপাতালের বিছানায়। নিজ বিছানার পাশে যত্নে আগলে রাখা সে পতাকায় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এই তরুণ। একজন ছাত্ররা ছিল, ওরা নিয়ে আসার পরে এখানে দৌড়াদৌড়ি করে নিয়ে আসছে। আমার মোবাইল ছিল, ওর ঠিকানা নিয়েছে আমার আম্মু, ঠিকানা নিয়ে তারপরে কল দিয়ে আমাকে ভর্তি করে। আন্দোলনকারীদের আরেকজন শাহ আকিব মহানগরীর একটি মাদ্রাসার আলিম, 2য় বর্ষের ছাত্র। আদরের বোনকে সাথে নিয়ে আন্দোলনে যান পরিবারের কাউকে না জানিয়েই। গুলিবিদ্ধ হন সিআরবি এলাকায়। আহত হয় তার বোনও। আমার একদম সামনে ছিলাম, আমি আর আমার আপু একসময় পালাতে গিয়ে বুটটা গাইছি, দুজনের কাছে। এমন প্রায় 7 জন আহত রোগী এখনও কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর বেসরকারি হাসপাতাল মিলে যার সংখ্যা 20-এর বেশি। চিকিৎসকরা বলছেন, আন্দোলনের সময় চট্টগ্রাম মেডিকেলে 343 জন রোগী ভর্তি হন, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। 5 তারিখ এবং 6 তারিখ আমরা অনেক বুলেট ইনজুরি বা স্ট্যাব ইনজুরি এগুলো আমরা পেয়েছি। এখনও আমাদের আন্ডারে এই মুহূর্তে 7 জন ভর্তি আছেন। তো আমাদের এখানে এসে আমরা মারা গেছে চট্টগ্রাম মেডিকেলের 4 জন। তবে আন্দোলন সফল হওয়ায় এখন স্বস্তি ফিরেছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এসব মানুষের মনে। রক্ত দিয়ে যে আন্দোলন সফল হলো, তার পরবর্তী বাংলাদেশকে হিংসা সংঘাতমুক্ত শান্তির পরিবেশে দেখতে চান আহত ও তাদের স্বজনরা। 5টা গুলি লাগে, তখন গুলি করে যে ছাত্রদের ফলাফাইনরা। আমার এখন দেশটা স্বাধীন হয়েছে, যে ওটা অনেক ভালো লাগতেছে। মহিলা পড়ে গেছে, উনিকে গুলি মারছে, উনিকে বাঁচাতে ও আহত হয়েছে, কিন্তু আহত পরেও কিন্তু ও আসতে পারতেছে না সাহস করে। প্লাস্টিকের নিচে আমাকে লুকেছিল। এরকম পরিস্থিতি আর তৈরি হোক চাই না আমরা। সুশাসন প্রতিষ্ঠা হোক, দুর্নীতিমুক্ত সমাজ হোক, সুদমুক্ত সমাজ হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই আহতদের সুচিকিৎসার নির্দেশ দেয়া হয়। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ব্যয় বহনের কথা বলা হয়। সেই সাথে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াবার ঘোষণা দেন জেলা প্রশাসক। এই পরিবারগুলোর পাশে ভবিষ্যতে থাকার জন্য আমরা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করব, যাদের হয়তো তারা বিকলাঙ্গ হয়েছেন, অঙ্গহানি হয়েছে, এদেরকে যদি প্রতিটি পরিবারকে একজনকে যদি একটি করে চাকরি যদি দেওয়া যায়। ছাত্রদের রক্তের বিনিময়ে হয়তো একদিন বৈষম্যহীন, হানাহানি মুক্ত হবে লাল সবুজের বাংলাদেশ। তবে ভয়ঙ্কর এই দিনগুলোর স্মৃতি হয়তো সারা জীবন তাড়া করবে তাদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। চলমান পরিস্থিতিতে সহিংসতায় নিহতদের মধ্যে 13 জনের বাড়ি কুমিল্লায়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার মধ্যে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন একজন। শিশুসহ এই তাজা 9 প্রাণ হারিয়ে শোকে কাতর পরিবারগুলো। এর মধ্যে 8 জনেই ছিলেন উপার্জনক্ষম ব্যক্তি, যাদের উপার্জনেই চলত সংসার এবং পরিবারের সদস্যদের ভরণ পোষণ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। বৃদ্ধ বাবার একমাত্র ভরসা ছেলে মাসুদুর রহমান মানিক। জীবিকার তাগিদে থাকতেন ঢাকায়। গেল 19 জুলাই নামাজের জন্য বের হয়ে পড়েন সহিংসতার মাঝে। এই অবস্থায় শেষবারের মতো বাবাকে ফোনে
সতর্ক করে জানান সাবধান থাকতে। তবে 15 মিনিট পরেই খবর আসে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একমাত্র ছেলে। বাবার চোখে মুখে এখন বিষাদের ছাপ। মসজিদের বাইরে দরজা দাঁড়িয়ে আইসির মোবাইলে রিঙেছি কি আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তখন আর আমার হিতাহিত কোনো জ্ঞান মানে কাট হয়ে গেছে। রাজধানীর বাড্ডায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মানিক। গেল 20 জুলাই তাকে দাফন করা হয় গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া পৌর এলাকার পর্যন্তলায়। একদিকে শোক, অন্যদিকে পরিবারের হাল ধরা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের। শোকে পাথর বৃদ্ধ বাবার কাঁধে এখন ছেলের স্ত্রী সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব। এই বয়সে যে আমি এই ছেলে না নাতি করে বউডারে দেখে শুনে রে উপযুক্ত খেদমত করিলাম, এই ভরণ পোষণ বহন করিলাম, এটা তো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে গেছে। 12 বছর বয়স থেকে লেখাপড়ার সুবাদে মাসুদুর রহমান বড় হয়েছেন ঢাকায়। তবে ছিলেন না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। পড়ালেখা শেষে হাল ধরেন সংসারের। তার এমন মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম। ছেলেটা বেশিরভাগই আসলে আমার কাছে এই সময়টা কাটাইছে। আমি এই ছেলের কোলে নিয়ে বহুত করতাম। ছোটবেলা কাকার নাম রাখছে মানিক, মানিক মানিকের মতোই ছিল। এবার তার 3টা বাচ্চা আছে, এই নিয়ে তারই টাকা থাকতো আর কি। সমাধানও খুব ভালো ছিল। এলাকার মধ্যে কোনো রাজনীতিকের মধ্যে জড়িত ছিল না। সাধারণ মানুষ তো আমার পাতে রাজনীতি করতো না, গেছে মসজিদ থেকে নামাজ হইয়া যাওয়ার পথে গুলি বিদ্ধ। মাসুদুর রহমানের মতো গেল কয়েকদিনে সহিংসতায় কুমিল্লার 20 জন নিহত হয়েছেন। তার মধ্যে শুধু ঢাকায় প্রাণ হারিয়েছেন 9 জন। মাসুদ আলম, এখন কুমিল্লা। সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে পড়লেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কোটা সংস্কার আন্দোলন রংপুর থেকে গতি পেলেও উত্তর জনপদ রংপুরের কোনো মহল্লা কিংবা মন্দিরে ঘটেনি কোনো হামলার ঘটনা। তবে 4 আগস্ট সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের হিন্দু ধর্মাবলম্বী এবং কাউন্সিলরের নিহতের ঘটনায় ঘটলেও মৃত্যুর জন্য রাজনৈতিক বিরোধকেই দায়ী করছেন স্থানীয়রা। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন হামলা নয়, বরং হামলার গুজব ও অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। মোকাররম হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের হিন্দু পল্লী। এখানে প্রতিদিনের মতোই শুরু হয়েছে আরেকটি সকাল। গবাদি পশু পালন ও গৃহস্থলের নানা কর্মে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। আর শৈশবের দুরন্তপনায় মেতেছে শিশু কিশোররাও। এমন চিত্রই বলে দেয় এই পল্লীতে নেই বিভেদের লেশ মাত্র। একই চিত্র দেখা যায় উত্তরের অন্যান্য সনাতন পল্লীতেও। মন্দিরে চলমান পূজা অর্চনায় বলে দেয় ভাঙচুর আর লুটপাটের প্রসারণা কেবলই গুজব, যার প্রমাণও মেলে হিন্দু ধর্মাবলম্বীদের কথায়। এখানে কোনো হুমকিও নাই, কোনো বাড়ি ভাঙার হিসাবও নাই, কিছুই নাই। আমরা আরামসে ঘুম পারছি। আমার কাহো কোনো ভয় ভীতু দেখানি। আমরা থাকি চেয়ারম্যানের জমিতে। আসলে মুসলমানরা আসলে বুঝি তোমাদের কোনো ভয় নেই, এখানে আমরা আছি, আমরাও এখানে পাহারা দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা। আজও পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। যারা হয়েছে তারা বড় বড় নেতাদের বাড়িতে। দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের হিন্দু অধ্যুষিত এলাকা, পাড়া, মহল্লা ও মন্দিরে লাগেনি বৈষম্য বিরোধী আন্দোলনের আঁচ। এমনকি তাদের নিরাপত্তায় মন্দির ও মহল্লায় পাহারায় ছিলেন মুসলিমরা। একই কথা জানান দিনাজপুরের হাকিমপুর উপজেলার সংখ্যালঘুরাও। আপনাদের অনেকেরই মনে থাকবার কথা, 2017 সালের 10 নভেম্বর রংপুরের পাগলাপীরের এই ঠাকুরপাড়ায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে হিন্দু পল্লীতে হামলা হয়েছিল এবং সে সময় অভিযোগ করা হয় যে প্রায় 50টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই এলাকায় হিন্দু মুসলমানরা একেবারে সম্প্রীতির একটা বড় বন্ধন সৃষ্টি করে বসবাস করে আসছে। এবং স্থানীয় ভুক্তভোগীরা বলছেন এই হামলাগুলো যতটা না ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে ছড়ায়, তার থেকেও বেশি ছড়ায় রাজনৈতিক কারণ কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে, যার ফলে সাম্প্রতিক সৃষ্ট সহিংস পরিস্থিতিতে এই হিন্দু পল্লী এবং মন্দিরগুলোতে পাহারা বসিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি সাধারণ ছাত্ররাও। আওয়ামী লীগ পলিটিক্সের সঙ্গে মুখ্য ভূমিকা যারা ছিল, হয়তো তাদের মধ্যে 2-1 হয়তো দেখবেন, হয়তো বা এটা একটা প্রেক্ষাপটে ওই দিন রাত্রে, তারপরে কিন্তু আর কোনো ঘটনা নেই।
এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবু সাইদের মৃত্যুর পর তৎকালীন সরকারি দলের নেতাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে প্রাণ যায় হারাধন রায় নামে এক নেতার। সে সময় হারাধনের মৃত্যুকে দুষ্কৃতিকারীরা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে বলে জানান রংপুর সিটি মেয়র। কিন্তু এই ঘটনাটা তো অন্য ঘটনা, কারণ আপনারা রাজনৈতিক ঘটনা। এটাকে এখানে হিন্দু মুসলিমদের মধ্যে যে পার্থক্য বা একজনের উপর আক্রমণ, এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটা একটা অপপ্রচার। রংপুরের সনাতন ধর্মের নেতারা বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পায়চারা চলছে। তবে চলমান পরিস্থিতিতে রংপুরের সাম্প্রদায়িক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। গুজবটা আমাদের নট অনলি দ্যাট রংপুর, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুজবটা আমাদের সবচেয়ে ক্ষতিকর ইয়েটা হচ্ছে। আমরা চাই, আমি দেশবাসী সনাতন ধর্মের মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা গুজবে কান দিবেন না। রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 23 লাখ সনাতন ধর্মের মানুষের বসবাস। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী গেল 5 আগস্টের পর 52টি জেলায় সংখ্যালঘু মানুষের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে। সে তালিকায় রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়ের অন্তত 30টি জায়গায় হামলার কথা উল্লেখ করা হয়। তবে এজন্য ব্যক্তিগত বিরোধ ও অতিমাত্রায় রাজনৈতিক সংশ্লিষ্টতাকে দুষছেন স্থানীয়রা। মোকাররম হোসাইন, এখন রংপুর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। হয়নি শুধু মাধ্যমিকে, মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকলেও অধিকাংশতেই শিক্ষার্থী অনুপস্থিত। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নও স্থগিত। কবে আবার সেই মূল্যায়ন শুরু হবে তা নিয়েও অনিশ্চয়তা। যদিও এই মূল্যায়ন নিয়ে নানান অভিযোগ অভিভাবকদের। কেন্দ্রীয়ভাবে নয়, মূল্যায়ন বিদ্যালয় ভিত্তিক করার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। আইরিশ মেহজাবিন রাফা ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী। নতুন শিক্ষাক্রমের ওপর তার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছে 4টি বিষয়ের উপর, বাকি এখনও 6টি। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 মাস স্কুলে বন্ধ, পরীক্ষা পড়াশোনা। এ অবস্থায় বাড়িতে অলস সময় পার করছে রাফা। ম্যাথ, সায়েন্স এগুলো একটু একটু করে পড়া হচ্ছে, যেহেতু বইয়ের ভিতর থেকে তেমন প্রশ্ন আসে না, তো তেমন পড়ার দরকার হয় না। জাস্ট টপিকগুলো নিয়ে জাস্ট আইডিয়া থাকলেই লিখতে পারবো, আর তাছাড়া কোশ্চেন তো এমনিতে পেয়েই যাবো। তবে রাফার মায়ের অভিযোগ, নতুন শিক্ষাক্রমের ওপর যে পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে তাতে সন্তান কেবল পড়াশোনা থেকে বিমুখী হয়েছে। বাচ্চাগুলো আস্তে আস্তে ডিভাইস আসক্তি হয়ে যাচ্ছে, তাদের পড়া নাই, তারা বই থেকে একেবারেই বই বিমুখ হয়ে শুধুই ডিভাইসের উপর পড়ে আছে। তো সেখানে তাদের যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরানো যায় ততটাই আমাদের অভিভাবকদের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য ভালো। সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় দীর্ঘদিন বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান 6 আগস্ট থেকে খোলা রাখার নির্দেশনা দেওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও শিক্ষার্থীর উপস্থিতি নেই, কেবল অফিস করছেন শিক্ষকরা। অন্যদিকে ঢাকার বাইরে অনেক জেলায় স্কুলে ক্লাস চললেও উপস্থিতি কম। এই স্কুল একটি সরকারি স্কুল, এখানে 3000 শিক্ষার্থী আছে, সেইভাবে এখনো প্রাণবন্ত হয়ে ওঠে নাই। পরীক্ষা 4টা হয়েছে, তারপরে আর হচ্ছে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরাও কিছু বুঝতে পারছি না। না, সত্যিকার অর্থে আমরা এগুলো এখন আমাদের কাছে যেহেতু কোনো নির্দেশনা আসেনি, বলতে পারবো না। কবে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে মাধ্যমিকে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কি হবে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষার্থীদের মাথায়। 6টা বাকি, এখন ওগুলা কবে হবে ওই সম্পর্কে আমাদের টিচাররা কিছু বলেনি কিংবা আমরা কোনো নোটিশ পাইনি। আন্দোলনের জন্য যে 1 মাস বন্ধ ছিল, সেই 1 মাসে আমরা পড়ালেখাও করেছিলাম, পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তবে আমরা এখনও জানি না, যে আমরা এখনও নিশ্চিত না যে আমাদের পরবর্তী পরীক্ষাগুলো কি আসলে হবে কি হবে না, স্কুল কবে খুলবে, কবে হবে, সেটা আসলে আমরা নিশ্চিত না।
এবছর সারা দেশে একযোগে কেন্দ্রীয়ভাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন প্রণয়ন করছে। সংস্থাটি এ মুহূর্তে নিজেও জানে না স্থগিত থাকা বিষয়গুলোর মূল্যায়ন আবার কবে নেওয়া হবে। কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পুরোদমে চালুর পরিবেশ তৈরি করা এখন জরুরি। আমরা কি অনন্তকাল বন্ধ রাখবো শিক্ষা প্রতিষ্ঠান? না, সেটা তো হতে পারে না। তা আমরা কি করতে হবে? অতি দ্রুত খুলে দিতে হবে। তো এখন খোলার জন্য যে জিনিসটা করা দরকার, প্রথমে একটা কমিশন করা দরকার, প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, যে সকল সমস্যার ব্যাপারে কিভাবে আমরা সমাধান করতে পারি এর একটা রূপরেখা যদি তারা দিয়ে দেন, সেই গাইডেন্স অনুযায়ী যদি চলেন এই ইন্টারিয়াম পিরিয়ডটা অ্যাটলিস্ট। একই সঙ্গে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে। কেন্দ্রীয়ভাবে নয়, এ মূল্যায়ন বিদ্যালয় ভিত্তিক করার পরামর্শ এই শিক্ষাবিদের। প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এবং কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে বলছে প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই। কি ভয়ঙ্কর কথা, কি ভয়াবহ কথা! আপনি প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছেন, তো বাচ্চারা মুখস্থ করে লিখতেছে, তো তারা আপনার কিসের হলো, কিসের সৃজনশীলতা? একই জায়গা থেকে প্রশ্ন করে সেটাকে পাবলিক এক্সামের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই দায়িত্বটা বিদ্যালয়কে ছেড়ে দেওয়া। বিদ্যালয় তার সুইটেবল টাইমে পরীক্ষাগুলো নিয়ে নেবে, তাহলে আর দীর্ঘসূত্রিতা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পূর্ণোদ্যমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেওয়ার পর বুধবার থেকে 1 মাস পরে শিক্ষার্থীরা ফিরেছে ক্লাসে। একইভাবে মাধ্যমিকেরও ক্লাস এবং 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত রয়েছে, সে ব্যাপারেও স্পষ্ট নির্দেশনা চান শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণের ফলে পর্যাপ্ত ধান কিনতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি কৃষকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, ধান ব্যবসায়ীরা ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারছেন, আর ধানের দাম কমার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। রওশন, এখন ইরিবরো মৌসুমের শেষ সময়, আর এই শেষ সময় হওয়ার কারণে আসলে ধানের দাম ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ধানের দাম মনে কমেছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগড়িতে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয় এবং কৃষকরা ধান বেচা বিক্রি করার জন্য নিয়ে আসছেন। তবে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম কমেছে। 80 থেকে 100 টাকা কমে কাঠারিভোগ ধান বিক্রি হচ্ছে 1420 টাকা থেকে 1450 টাকা মন, জিরা সাইল 1410 থেকে 1430 টাকা এবং সুবলতা ধান বিক্রি হচ্ছে 1280 টাকা থেকে 1300 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে মৌসুমের শুরুতে এই ধানটি তারা 900 টাকা থেকে সর্বোচ্চ 1100 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন এবং পর্যায়ক্রমে এই ধানটি মূলত 1540 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে হঠাৎ করে আবারও ধানের দাম কমে এসেছে, এতে করে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, কীটনাশক সহ যেই উপকরণগুলো রয়েছে, এতে করে তাদের ধান উৎপাদন খরচ বেড়েছে। এতে হঠাৎ করে যেহেতু ধানের দাম কমে গেছে, তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা অনেক কৃষকই আসলে ধান বিক্রি না করে বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে বাকিতে বিক্রি করছেন। এদিকে ব্যবসায়ীরা বলছেন যে হাটে পর্যাপ্ত পরিমাণ ধানের সরবরাহ রয়েছে, তবে তারা যেহেতু টাকার প্রয়োজন হয়, তারা ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তারা উত্তোলন করতে পারছেন এবং তাদের কাছে যে নগদ টাকা রয়েছে সেই টাকা দিয়ে তারা ধান ক্রয় করছেন। অনেক কৃষকের কাছে তারা বাকিও ধান ক্রয় করছেন, তবে কৃষকরা চাচ্ছেন যে নগদ টাকায় বিক্রি করার জন্য। এই কারণে আসলে তাদের কাছে যে পরিমাণ টাকা রয়েছে সেই টাকাতে ধান কিনছেন এবং কম পরিমাণ ধান কেনার কারণে আসলে ধানের দাম কমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন যদি পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ করা হয়, আবারও আসলে ধানের দাম বৃদ্ধি পাবে এবং কৃষকরাও লাভবান হবে। তবে এই ছিল আমার কাছে এই চকগড়ি হাট থেকে সবশেষ। রওশন, নওগাঁ থেকে এতক্ষণ ধান ব্যবসায়ীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এবার চলে যেতে চাই রাজশাহীতে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, বেগুন, ঝিঙের দর। এ নিয়ে আরও জানাতে নগরীর খড়কুড়ি পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, নগরীতে কোন কোন সবজির দাম কমেছে এবং আর কাঁচামরিচ, বেগুন বা ঝিঙের দাম বৃদ্ধি পেয়েছে, এটা বাড়ার কারণটা কি?
রাজশাহীতে কিন্তু গেল দিনগুলোর তুলনায় কিন্তু দিন যত যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সবজির সরবরাহ বাড়ছে এবং বাজারে সেই কারণে কিন্তু বেশিরভাগ যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা সহনীয় পর্যায়ে নামতে শুরু করেছে এবং এতে করে ক্রেতারাও কিন্তু বেশ খানিকটা স্বস্তি প্রকাশ করছেন। ব্যবসায়ীরা বলছেন যে আসলে কাঁচা সবজিগুলো সরবরাহ যেদিন বাজারে বেশি থাকে সেদিনই সরবরাহের বিপরীতে আসলে চাহিদার বিপরীতে সরবরাহ যেদিন বাড়ে সেদিন হচ্ছে সরবরাহের কারণেই আসলে দাম কমে আসে এবং যেই সবজিগুলোর আসলে সরবরাহ কম থাকে সেগুলোর দামই তুলনামূলক একটু বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে যদি বলি যে রাজশাহীর বাজারে কিন্তু আজকে বাজার ঘুরে যেটি দেখেছি যে পেঁপে, কচু, পটল এছাড়া পেঁয়াজ যেটির দাম কিন্তু গেল এক সপ্তাহ আগেও আসলে 120 টাকা কেজি দরে আমরা বিক্রি হতে দেখেছি, সেটি রাজশাহীর বাজারে বেশ খানিকটা কমেছে, অর্থাৎ 15 টাকা পর্যন্ত কমেছে এবং আজকে কিন্তু 105 টাকা থেকে 108 টাকার মধ্যে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সকল সবজির সরবরাহ বেশি অর্থাৎ পেঁপে বিক্রি হচ্ছে আজকে 23 থেকে 25 টাকাতে, এছাড়া পটল বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 35 টাকা কেজিতে। এই সবজিগুলোর সরবরাহ কিন্তু রাজশাহীর বাজারে আজকে বেশি তুলনামূলকভাবে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেটি রয়েছে বিশেষ করে মরিচের দাম কিন্তু প্রতিনিয়তই আসলে ওঠানামা করছে। বাজারে যেদিন সরবরাহ কম থাকছে সেদিনই কিন্তু কাঁচামরিচের দাম প্রায় 50 থেকে 60 টাকা বাড়িয়ে বিক্রেতারা বিক্রি করছেন এবং বিক্রেতাদের কাছে আমরা কারণ জানতে চাইলে তারা কিন্তু বলছেন যে কাঁচামরিচের উৎপাদন বেশ খানিকটা আসলে বর্ষা মৌসুমে ব্যাহত হয়েছে, পাশাপাশি কিছু কিছু সবজির আসলে যেগুলো নিচু জমিতে আবাদ হয়েছিল সেই জমিগুলোতে পানি জমার কারণেই ফলন বেশ খানিকটা ব্যাহত হওয়ার কারণেই কিন্তু বর্ষা জুড়ে সবজির দাম কিন্তু রাজশাহীর বাজারে চড়া ছিল, তবে সেটি আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। এরই মধ্যে বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে এবং দামও কিন্তু আসলে কমতে শুরু করেছে। পাশাপাশি আজকে বাজারে বেগুনের যে দাম সেটিও কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বমুখী আমরা দেখেছি, বেগুন 40 টাকা থেকে বেড়ে আজকে 70 টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া করল্লা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে আজকে 40 থেকে 45 টাকায়। কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে কিন্তু রাজশাহীর বাজারে আলুর দাম সেটি কিন্তু এখন পর্যন্ত 60 টাকা থেকে কমে 55 টাকা ধরে কিন্তু বেশ খানিক কিছু দিন ধরে কিন্তু রাজশাহীর বাজারে পাওয়া যাচ্ছে এবং আজকেও কিন্তু আলুর দাম সেভাবে বাড়েনি এবং এর বিপরীতে কিন্তু বিক্রেতারা বলছেন যে এখন কিন্তু ফসল উৎপাদন বাড়ছে, পাশাপাশি দামও সবজির কমছে, হয়তো আরও সপ্তাহখানেকের মধ্যে দাম কিন্তু আরও সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু ক্রেতারা আসলে আরও বেশ খানিকটা স্বস্তি পাবেন বলে তারা মনে করছেন। পাশাপাশি কৃষকরা জমি থেকেই আসলে যে সবজিগুলো আসলে বিক্রি করে থাকেন, বিদেশ বাইরের বিভিন্ন এলাকা থেকে যে পাইকাররা এসে আসলে জমি থেকেই সবজি কিন্তু রাজশাহী নিয়ে যান এবং যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু জমি থেকেই সবজিগুলো বিক্রি করে দেন, স্থানীয় বাজারেও কিন্তু চাহিদা মেটায় সেই সবজিগুলো এবং সেক্ষেত্রে কিন্তু তারা ভালো দাম সেটিও কিন্তু পাচ্ছেন বলে আসলে এখানকার যারা সবজি চাষি রয়েছে তারা বলছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজারের সর্বশেষ। রাজশাহীতে বেশিরভাগ সবজি দাম কমেছে। এবার একটু চলে যেতে চাই ঝালকাঠিতে। ঝালকাঠিতে সবজির বাজার সহ মাছ এবং মাংসের বাজারে কি অবস্থা এবং বাজার মনিটরিংয়ের কারণে কি দাম কমার কারণ দেখা যাচ্ছে কিনা, আলামিন তালুকদার এ বিষয়ে জানাবেন। ধন্যবাদ রওশন। আসলে গত কয়েকদিন ধরে প্রশাসন, ভোক্তা অধিকার এবং সাধারণ ছাত্ররা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছেন, এ কারণেই আসলে বাজারে মাছ ও মাংসের দাম কিছুটা কমেছে এবং ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে চাহিদা অনুযায়ী মাছ ও মাংসের সরবরাহ থাকায় কিছুটা কম দামে আজকের বাজারে মাছ ও মাংস বিক্রি হচ্ছে। তো আমি আজকে সকালে কয়েকটি বাজার ঘুরে দেখেছি, এখানে সব ধরনের মাছে কেজি প্রতি দাম কমেছে 20 থেকে 50 টাকা। এর পাশাপাশি কিন্তু গরু, খাসি এবং পোল্ট্রি মুরগির দামও কিছুটা কমেছে। এ কারণে সাধারণ যে ক্রেতা তাদের সাথে কথা বলে জেনেছে তাদের মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে। তো আজকের বাজারে ইলিশ মাছ 1 কেজি সাইজের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 1800 টাকা কেজি দরে এবং আজকের বাজারে কিন্তু ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। এর পাশাপাশি যে অন্যান্য মাছ রয়েছে শিং, কই, পাবদা, তেলাপিয়া, এই সমস্ত মাছেও কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বা 50 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারে মাঝারি সাইজের যে কাতল মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে এবং মাঝারি সাইজের
রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 220 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। চাষের যে শিং মাছ রয়েছে সেই শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে এবং কই মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে এবং বিভিন্ন জাতের যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছের দামও কিন্তু 50 থেকে 100 টাকা কমেছে। আজকের বাজারে 700 থেকে 800 টাকা কেজি দরে চিংড়ি মাছ কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়া কার্প জাতীয় যে অন্যান্য মাছ রয়েছে সেই কার্প জাতীয় মাছও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে কিনতে পাওয়া যাচ্ছে। সব মিলে কিন্তু সব ধরনের মাছই দাম কমে এসেছে। এর পাশাপাশি কিন্তু মাংসের বাজারে কিছুটা স্বস্তি মিলছে। আজকের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এর মাঝে 700 750 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি খাসির মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকা কেজি দরে এবং পোল্ট্রি মুরগির দামও কিন্তু অনেকটাই কমে এসেছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা এবং সোনালী মুরগি রয়েছে সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। তো এই সব মিলিয়ে যে মাছ ও মাংসের দাম কমেছে এতে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা স্বস্তি দেখা দিয়েছে। তারা তাদের পছন্দ মতো মাছ ও মাংস কিনতে পারছেন। রওশন, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতির সবশেষ। বাজার পরিস্থিতি সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন সকাল। কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে চলমান বিক্ষোভ ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পতনের আন্দোলনের রূপ নিচ্ছে। ন্যায় বিচার নিশ্চিতের পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগ তুলে অতি সত্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন সাধারণ মানুষ, ছাত্র সমাজ ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এ অবস্থায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। পুলিশের দেয়া 5 দিনের আলটিমেটাম শেষ না হতেই তদন্তের দায়িত্ব গেল সিবিআইয়ের হাতে। তবুও ক্ষোভ থামেনি বিক্ষোভকারীদের। তাই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক হত্যাকাণ্ড ঘিরে চলমান আন্দোলন আরও বেগবান হচ্ছে। বিক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। রাজ্য ছাপিয়ে সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা ভারতে। আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতির মাধ্যমে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের শুরু করা এই আন্দোলনে এখন যোগ দিচ্ছেন সাধারণ মানুষ ও ছাত্র সমাজ। যতই সময় গড়াচ্ছে ততই যেন তীব্র হচ্ছে আন্দোলন। বিক্ষোভ রূপ নিচ্ছে রাজ্য সরকার পতনের আন্দোলনে। এতে কঠিন চাপে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল তৃণমূল কংগ্রেস। জানি না কতটা সিবিআই করছে কতটা কি হবে ও ওসুর হবে, কিন্তু যারা ধরা পড়ে তারা কি এরকমই হবে যে 10 বছর তারা জেলে থাকলো তারপরে আবার ছাড়া পেয়ে গেল ল্যাক অফ এভিডেন্সের জন্য? সারা ভারতবর্ষের যে প্রতিবাদ চলছে এটা চলবেই এবং যতক্ষণ যারা দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলছেন ভারতের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। এমনকি ন্যায় বিচার নিশ্চিতের পরিবর্তে অপরাধীদের বাঁচাতে মমতা সরকার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ঘটনার প্রমাণ ও আলামত নষ্টের পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। এই বনটির জন্য আমরা সবাই দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে ব্যথিত। আমাদের যে ডিমান্ড, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর রেজিগনেশন। পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি মেডিকেল কলেজে তৃণমূলের কত নেতা নেত্রীর পরিবারের লোকরা ডাক্তারি পড়বার সুযোগ পেয়েছে সেটা তথ্য অনুসন্ধান করে দেখা দরকার। এদিকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আরও জোরালো হতে শুরু করেছে চলমান এই আন্দোলন। পশ্চিমবঙ্গের ছাত্র ও নারী সমাজের পক্ষ থেকেও দেয়া হচ্ছে নতুন নতুন কর্মসূচি। এই অবস্থায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে ভারতের চলমান বিক্ষোভ পরিস্থিতির মিল দেখছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আইনজীবী এমনকি সাধারণ জনতাও। মিল তো আছেই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের। সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন, এখানেও বহু মানুষ
গদি ছাড়ার কথা বলছেন। সুতরাং মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? দুর্বৃত্ত, মিথ্যাচারী, নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। তার আজ আমাদের মধ্যে লেগেছে, আমরাও একটা নারী, আন্দোলন কখনোই ছাড়বো না, এই আন্দোলন আমরা করতে চাই। গত বৃহস্পতিবার হাসপাতালে নাইট ডিউটি পালনের সময় ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ, কিন্তু ৬ থেকে ৭ ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বসানো হয় তাকে। এমনকি হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় মাত্র একজনকে। এতেই তোপের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৮০০ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত বিশাল আবাসন প্রকল্প ইন্টারন্যাশনাল সিটি। ভিন্নধর্মী এই শহরটি ১০টি দেশের নামে আলাদা ক্লাস্টারে বিভক্ত। বিশাল এই আবাসন প্রকল্প ঘিরে গড়ে উঠছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, রয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও। ফলে ভিনদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারন্যাশনাল সিটিতে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশিদের সংখ্যাও। বিস্তারিত আরও জানাচ্ছেন কামরুল ইসলাম জনি। স্বল্প ব্যয়ে আবাসন নিশ্চিতের লক্ষ্যে দুবাইয়ের প্রাণকেন্দ্রে 2 দশক আগে নির্মাণ করা হয় ইন্টারন্যাশনাল সিটি। ৮০০ হেক্টর জায়গা জুড়ে অবস্থান করছে বিভিন্ন উচ্চতার ৪৮৫টি ভবন। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও চীন সহ 10টি দেশের নামে আবাসন প্রকল্পটি বিভক্ত 10টি আলাদা ক্লাস্টারে, যেখানে বসবাস করছেন 1 লাখেরও বেশি নাগরিক। আবাসন প্রকল্পটির একদিকে দুবাইয়ের বিখ্যাত সবজি বাজার, অন্যদিকে চীনা শপিং মল ড্রাগন মার্ট। এই 2 জায়গায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীদের একটি বড় অংশই বসবাস করেন এখানে। অনেকেই আবার থাকেন পরিবার পরিজন নিয়ে। কর্মস্থল সূত্রে অনেকের কাছে এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। বাংলাদেশের মতো ফিল করি এখানে। অন্যান্য জায়গার মধ্যে এই যে ডাকাতি হয়, মারামারি হয়, এগুলো আমরা এখানে কি সেফ ফিল করি এই সিটির মধ্যে থেকে। এখানে পরিবেশ মোটামুটি খুবই ভালো লাগে অন্যান্য জায়গা থেকে, আর সব ফেসিলিটি মোটামুটি অন্যান্য জায়গার চেয়ে ভালো। বাংলাদেশের রেস্টুরেন্ট আছে অনেক, তারপরে এখানে ফ্যামিলি আসতেছে এখন প্রচুর ভিজিটে। বিশাল এই শহরটি ঘিরে আয়ের পথ সুগম হচ্ছে আবাসন ব্যবসায়ীদের। এছাড়াও এখানে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা করছেন সুপার শপ, হোটেল ও রেস্তোরাঁ। এমন একটি রেস্তোরাঁয় 2009 সালে কাজ শুরু করেন আব্দুল মান্নান। দিনে 3000-এর বেশি চা বিক্রির পাশাপাশি রেস্তোরাঁ থেকে আয় হয় প্রায় 1 লাখ টাকা। তার মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও সারাদিন ক্রেতার ভিড় লেগেই থাকে। এখন বিকেল বেলা যে চাগুলা হয়, এটা প্রায় 3000-এর উপরে চা বিক্রি হয়। ফ্রেশ মিল্ক, কফি, হলি সব কিছু মিলিয়ে প্রায় আমাদের 3000-এর উপরে চা বিক্রি হয়। আমাদের এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব ধরনের কাস্টমার আমাদের এখানে আসে। ইন্টারন্যাশনাল সিটি এরিয়াতে ম্যাক্সিমাম কাস্টমারে বাংলাদেশি। এখানে ড্রাগন মার্ট আছে, পাশে চায়না মার্কেট, ওখানে ম্যাক্সিমাম বাংলাদেশিরা জব করে। কর্মস্থলের কাছাকাছি হওয়ায় বসবাসের জন্য ইন্টারন্যাশনাল সিটি বেছে নিয়েছেন অনেকে। বাংলাদেশিদের পাশাপাশি শহরটিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের নাগরিকরাও বসবাস করেন। মনোরম পরিবেশ ও নিরাপত্তা বিবেচনায় ইন্টারন্যাশনাল সিটি এখন সবার কাছে সমাদৃত। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।